সম্মানিত সুধী, অনুষ্ঠানের বিশেষ অতিথি দেশের বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন আপা আমাকে বারবার বলছেন আমার লেখা শেরেবাংলার কর্মময় জীবন প্রবন্ধটি কাউকে দিয়ে পাঠ করানোর জন্য। এমতো অবস্থা অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি দেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব আজহারুল ইসলাম রনিকে বিনীত অনুরোধ করছি উল্লেখিত প্রবন্ধটি পাঠ করার জন্য। উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বহুমাত্রিক কবি ও লেখক শাহজাহান আবদালী, আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক প্রফেসর আবুল কাশেম ফজলুল হক স্যার, সম্মানিত বিশেষ অতিথি বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন ম্যাম, আজকের এই অনুষ্ঠানে যারা সংবর্ধিত হতে যাচ্ছেন সেই সমস্ত গুণীজন এবং সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা। আমি শেরেবাংলার কর্মময় জীবন এই বিষয়ে যে প্রবন্ধ আমার সামনে উপস্থাপিত হয়েছে, যেটি লিখেছেন কবি শাহজাহান আবদালী, আমি এখন সেটি পাঠ করে শোনাচ্ছি। আবুল কাশেম ফজলুল হক 1873 সালের 26 অক্টোবর বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং মায়ের নাম সৈয়দুন্নেসা। একে ফজলুল হকের পিতা কাজী মোহাম্মদ ওয়াজেদ কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। বাংলার মুসলমানদের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ গ্রাজুয়েট এবং পেশায় আইনজীবী। একে ফজলুল হকের প্রাথমিক শিক্ষা শুরু হয় বাড়িতে। 1881 সালে তিনি বরিশাল জেলা স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। তিনি অষ্টম শ্রেণীতে বৃত্তি লাভ করেন। 1889 সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় ঢাকা বিভাগের মুসলমানদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। 1891 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। একই কলেজ থেকে তিনি গণিত, রসায়ন সহ পদার্থবিদ্যায় 3টি বিষয়ে অনার্স সম্পন্ন করেন। প্রথমে তিনি ইংরেজিতে এমএ ভর্তি হয়েছিলেন। পরীক্ষার 6 মাস আগে তাকে এক বন্ধু ব্যঙ্গ করে বলেছিলেন, মুসলমান ছাত্ররা অঙ্ক নিয়ে পড়তে চায় না, কারণ তারা মেধাবী নয়। একথা শুনে ফজলুল হকের মাথায় জেদ চেপে যায়। মাত্র 6 মাস পড়াশোনা করে তিনি প্রথম শ্রেণী পেয়ে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি কলকাতা থেকে বিএল পাশ করে স্যার আশুতোষ মুখার্জির শিক্ষানবিশ হিসেবে কলকাতা হাইকোর্টে নিজের নাম তালিকাভুক্ত করেন। 2 বছর পর 1900 সালে তিনি সরাসরি আইন ব্যবসা শুরু করেন। পিতার মৃত্যুর পর তিনি জন্মভূমিতে এসে বরিশাল আদালতে যোগদান করেন। অল্পদিন পরে তিনি বরিশাল বার অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন। 1906 সালে আইন ব্যবসা ছেড়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে সরকারি চাকরিতে যোগ দেন। পদোন্নতি পেয়ে তিনি কিছুদিন ময়মনসিংহ ও জামালপুর মহকুমার এসডিও পদে কর্মরত ছিলেন। জামালপুর মহকুমাতে চাকরি করার সময় তিনি সাধারণত জনগণের উপর জমিদার ও মহাজনের যে নির্মম অত্যাচার নিজের চোখে দেখে প্রতিকার করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়, পরবর্তীকালে তার রাজনৈতিক জীবনে খুবই সহায়ক হয়েছিল। 1907 সালে এসডিও পদ ছেড়ে দিয়ে তিনি সমবায়ের সহকারী রেজিস্ট্রার পদ গ্রহণ করেন। এ সময় তিনি গ্রামে গ্রামে ঘুরে কৃষক শ্রমিকদের বাস্তব করুণ চিত্র পর্যবেক্ষণ করেন। অবশেষে সরকারের সাথে মতবিরোধ দেখা দিলে তিনি সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। 1911 সালে তিনি কলকাতা হাইকোর্টে পুনরায় আইন ব্যবসা শুরু করেন। কলকাতায় তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। সেই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবাব স্যার সলিমুল্লাহ।
বরিশালের পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী কুমার দত্ত ফজলুল হককে কমিশনার পদে প্রার্থী হওয়ার জন্য আহ্বান জানান। ফজলুল হক পৌরসভা ও জেলা বোর্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হন। তারপর থেকে ফজলুল হকের রাজনৈতিক জীবনের যাত্রা শুরু হয়। 1913 সালে 39 বছর বয়সে তিনি বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। 1913 থেকে 1916 পর্যন্ত তিনি বঙ্গীয় আইন পরিষদে 148 বার বক্তৃতা করেন। শুধু তাই নয়, তিনি 128 বার দাঁড়িয়েছিলেন মুসলমানদের শিক্ষা সম্পর্কে বক্তৃতা দেওয়ার জন্য। তার প্রচেষ্টায় ব্রিটিশ ভারতের সরকার কলকাতা বিশ্ববিদ্যালয় এলাকায় কারমাইকেল ও টেইলার হোস্টেল প্রতিষ্ঠা করেন। সেই সময়ের শিক্ষা বিভাগের ডিপিআই কর্নেল ফজলুল হকের শিক্ষা বিষয়ক উদ্যোগের প্রশংসা করে তাকে বাংলার বেনথাম হিসেবে আখ্যায়িত করেন। 1905 সালে বঙ্গভঙ্গ নিয়ে বাংলার জনগণ বিভক্ত হওয়ার পর নবাব স্যার সলিমুল্লাহ উপলব্ধি করেন মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য একটি সংগঠন করা দরকার। তারপর 1906 সালের 30 ডিসেম্বর নবাব স্যার সলিমুল্লাহ ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম এডুকেশন কনফারেন্স আহ্বান করেন। সেদিন একটি কমিটি করা হয়েছিল। সেই কমিটির সভাপতি হন স্যার সলিমুল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হন নবাব ভিখারুল মুলক ও একে ফজলুল হক। সেই কনফারেন্সে নবাব স্যার সলিমুল্লাহ নিখিল ভারত মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠনের প্রস্তাব পেশ করেন। সেই প্রস্তাব অনুযায়ী 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 1912 সালে ফজলুল হক মুসলিম লীগে যোগদান করেন। 1914 সালে তিনি প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় মুসলিম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1918 সালে তিনি দিল্লিতে নিখিল ভারত মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। এছাড়া 1914 সালে তিনি নিখিল ভারত কংগ্রেসে যোগদান করেন। একই সঙ্গে তিনি মুসলিম লীগ ও কংগ্রেসের নেতা হয়ে ওঠেন। 1918 সালে তিনি ভারতীয় কংগ্রেসের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে শেরেবাংলার যথেষ্ট ভূমিকা ছিল। 1911 সালের 12 ডিসেম্বর বঙ্গভঙ্গ বাতিলের পর লর্ড হার্ডিঞ্জ 1912 সালে ফেব্রুয়ারি মাসে ঢাকায় সফরে এলেন। সেদিন বঙ্গভঙ্গের ক্ষতিপূরণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি নিয়ে লর্ড হার্ডিঞ্জের সঙ্গে দেখা করতে যান স্যার সলিমুল্লাহ, সৈয়দ নওয়াব আলী চৌধুরী ও শেরে বাংলা একে ফজলুল হক। 1952 সালে একে ফজলুল হক খুলনা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। 1924 সালে তিনি খুলনা এলাকা থেকে পুনরায় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। সে সময় বাংলার গভর্নর লর্ড লিটন ফজলুল হককে শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দেন। 1935 সালে তিনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। 1924 সালে শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে সরাসরি জড়িয়ে পড়েন কৃষকদের রাজনীতি নিয়ে। 1929 সালের 4 জুলাই বঙ্গীয় আইন পরিষদের 25 জন মুসলিম সদস্য নিয়ে কলকাতায় একটি সম্মেলন করেন। এই সম্মেলনে নিখিল বঙ্গ প্রজা নামে একটি দল গঠনের সিদ্ধান্ত হয়। বাংলার কৃষকদের উন্নতি সাধনই ছিল এই দলের লক্ষ্য ও উদ্দেশ্য। 1934 সালে ফজলুল হক সর্বসম্মতিক্রমে নিখিল বঙ্গ প্রজা দলের সভাপতি নির্বাচিত হন। 1935 সালে ময়মনসিংহে নিখিল বঙ্গ প্রজা সম্মেলনে কবি নজরুলের রচিত এবং মরমী শিল্পী আব্বাস উদ্দিনের কণ্ঠে গাওয়া গান দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ বঙ্গ প্রজা সমিতির মাধ্যমে পরবর্তীকালে কৃষক প্রজা পার্টির সূত্রপাত ঘটে। 1937 সালের মার্চ মাসে বঙ্গীয় আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে পটুয়াখালী থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন কৃষক প্রজা পার্টির নেতা একে ফজলুল হক ও মুসলিম লীগের প্রার্থী খাজা নাজিমউদ্দিন। মুসলিম লীগের প্রতীক ছিল হ্যারিকেন আর কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল লাঙ্গল। কৃষক প্রজা পার্টির স্লোগান ছিল লাঙ্গল যার জমিদার, ঘাম যার দাম তার। এই নির্বাচনে একে ফজলুল হক খাজা নাজিমউদ্দিনকে 7,000 ভোটের ব্যবধানে পরাজিত করেন। নির্বাচনের ফলাফল হিসেবে
কৃষক প্রজা পার্টি প্রায় পায় ৩৯টি আসন এবং মুসলিম লীগ পায় ৩৮টি। এ কে ফজলুল হক ১১ সদস্য বিশিষ্ট কোয়ালিশন মন্ত্রী পরিষদ গঠন করেন। মন্ত্রীদের মধ্যে ৩ জন কৃষক প্রজা পার্টির, ৩ জন মুসলিম লীগের, ৩ জন বর্ণ হিন্দুর এবং ২ জন তফসিলি সম্প্রদায়ের সদস্য। প্রধানমন্ত্রী হন এ কে ফজলুল হক। তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশের সাধারণ জনগণের কল্যাণে অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নেন। শিক্ষা খাতকে প্রাধান্য দেন বেশি। তার আমলে দরিদ্র কৃষকের উপর কর ধার্য না করার জন্য সারা বাংলায় নতুন আইন প্রবর্তন করেন। বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদের পদক্ষেপ নেন তিনি। এটির কার্যকারিতা পরীক্ষা করার জন্য ব্রিটিশ সরকার ১৯৩৭ সালে ক্লাউড কমিশন গঠন করে। ১৯৩৮ সালে ১৮ আগস্ট বঙ্গীয় প্রজাস্বত্ব আইন সংশোধনী আইন পাশ হয়। জমিদারদের সীমাহীন অত্যাচার ও নির্যাতন চিরদিনের জন্য বন্ধ হয়। জমিদারদের সীমাহীন অত্যাচার ও নির্যাতন চিরদিনের জন্য বন্ধ হয়। যদিও জমিদারি প্রথা আমাদের দেশ থেকে পুরোপুরিভাবে উচ্ছেদ হয় ১৯৫০ সালে। ১৯৩৯ সালের বঙ্গীয় চাকুরি নিয়োগ বিধি প্রবর্তন করে মন্ত্রিপরিষদ। মুসলমানদের জন্য শতকরা ৫০% চাকুরি নির্দিষ্ট রাখার ব্যবস্থা করে। একই বছর কৃষি খাতকে আইনের সংশোধনী এনে ঋণ সালিসি বোর্ডকে শক্তিশালী করা হয়। ক্লাউড কমিশনের সুপারিশ অনুযায়ী ১৯৪০ সালে ফজলুল হক আইন পরিষদে মহাজনী আইন পাশ করান। এছাড়া কর্মচারী আইন প্রণয়ন করে দোকান শ্রমিকদের সপ্তাহে একদিন বন্ধ সহ অন্যান্য সুযোগ সুবিধার নির্দেশ জারি করেন। ১৯৪১ সালের ১২ ডিসেম্বর ফজলুল হক দ্বিতীয়বারের মতো মন্ত্রী পরিষদ গঠন করেন। শরৎচন্দ্র বসু ও হিন্দু মহাসভার সহসভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে প্রগতিশীল যুক্ত পার্টি গঠন করে তিনি সেই দলের নেতা নির্বাচিত হন। তিনি অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী ছিলেন ১৯৩৭ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত। ১৯৪০ সালের ২৩ মার্চ পাকিস্তানের লাহোরে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে মুসলিম লীগের গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক লাহোর প্রস্তাব হচ্ছে ভারত উপমহাদেশে বসবাসকারী মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব। সেদিনের প্রস্তাবের খসড়াটি তৈরি করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান এবং প্রস্তাবটি উপস্থাপন করেন শেরে বাংলা এ কে ফজলুল হক। ১৯৪৭ সালের মধ্য আগস্টে দুই ধর্মের ভিত্তিতে ভারত থেকে পৃথক হয়ে পাকিস্তান নামক রাষ্ট্রটি গঠিত হওয়ার পর এ কে ফজলুল হক ঢাকা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। তিনি ঢাকা হাইকোর্ট বারের প্রথম সভাপতি নির্বাচিত হন। ১৯৫১ সালে তিনি পূর্ব পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে গঠন করেন যুক্ত ফ্রন্ট। ১৯৫৪ সালের ১০ মার্চ প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে যুক্ত ফ্রন্ট সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ১৯৫৪ সালের ১৫ মে শেরেবাংলা এ কে ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি ভারতের কলকাতায় এক সরকারি সফরে গিয়ে ভাষণ দেন। সেই ভাষণটি ছিল আবেগময়, ফলে এটিকে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রদ্রোহিতার ভাষণ হিসেবে চিহ্নিত করে। তারপর ৩১ মে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ৯২ ক ধারা জারির মাধ্যমে যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রিসভা বাতিল করে দেন। তারপর এদেশে গভর্নরের শাসন ব্যবস্থা চালু করা হয়। ১৯৫৫ সালে চৌধুরী মোহাম্মদ আলী কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন করেন। এ কে ফজলুল হক ছিলেন এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বিরোধী দলের নেতা। ১৯৫৬ সালের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের শাসনতন্ত্র রচিত হয় এবং এটি কার্যকরী হয় ২৩ মার্চ। ২৪ মার্চ এ কে ফজলুল হক পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৮ সালের ১ এপ্রিল পাকিস্তান কেন্দ্রীয় সরকার তাকে গভর্নরের পদ থেকে অপসারণ করে। তারপর থেকে তিনি ৮৬ বছর বয়সে রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। ১৯৫৮ সালের ২৭ অক্টোবর এ কে ফজলুল হককে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান
হেলাল ই পাকিস্তান খেতাবে ভূষিত করা হয়। 1962 সালের 27 এপ্রিল শুক্রবার সকাল 10টা AK ফজলুল হক 88 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে সমাহিত করা হয়। একই স্থানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের কবর রয়েছে। তাদের তিনজনের সমাধিস্থলেই তিন নেতার মাজার নামে পরিচিত। শাহজাহান আবদালী, তথ্য গুগল ও বিভিন্ন গ্রন্থ থেকে।